বাবার দোয়া ক্রিকেট বোর্ড জাতীয় সংসদে এ ধরনের আলোচনা হয়, এসব বিষয়ে কথা ওঠে। সত্যিকার অর্থে রাজনীতির বলয়ে বাংলাদেশের ক্রিকেট, নাকি যে অ্যাডহক কমিটি এসেছে তারা আলোর পথ দেখাবে বাংলাদেশের ক্রিকেটকে? সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল প্রেজেন্স মিট দ্য পিপলে। এবং আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য যে দুজন রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে রফিকুল ইসলাম বাবু, সদস্য অ্যাডহক কমিটি ক্রিকেট বোর্ডের, আর আরেক পাশে রয়েছেন সাইদুজ্জামান, ক্রীড়া সাংবাদিক, এবং তিনি একই সঙ্গে তদন্ত কমিটির সদস্য। আপনাদের দুজনকে স্বাগত। একই সঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন, আপনাদের কঠিন কঠিন প্রশ্ন হয়তো করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আমরা একদম শুরুতে যেতে চাই রফিকুল ইসলাম বাবুর কাছে। অ্যাডহক কমিটি গঠন হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, আমরা আবারও দেখলাম যে বোর্ড ভেঙে নতুন করে কমিটি গঠন করে। আপনি সেই অ্যাডহক কমিটির সদস্য, পুরো ব্যাপারটা একটু সংক্ষেপে যদি আলোচনা করতেন। ধন্যবাদ। আপনারা জানেন 5ই আগস্টের পরে বা তার আগে যেই ক্রিকেট বোর্ডের যে নির্বাচনগুলি হয়েছিল সেগুলি একতরফা নির্বাচন হয়েছিল। ওটাকে ক্রিকেট বোর্ডের প্রপার নির্বাচন বলা যায় না। তা আমরা 5ই আগস্টের পরে যেটা ভেবেছিলাম যে এখন থেকে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন বা ক্রিকেট বোর্ডের যে নির্বাচনগুলি হবে সেটা মানে এক্সাম্পল হিসাবে থাকবে জনগণের কাছে, দেশের কাছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা গত 6ই অক্টোবর যে নির্বাচনটা দেখলাম সেটা অন্তত একটা মানে হস্তক্ষেপের সামিল এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে মানে অনিয়মের চিত্র ফুটে উঠেছে। এটার জন্য মাননীয় যুব ক্রীড়া মন্ত্রী উনি একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। সেই তদন্ত কমিটির একজন সদস্য, অন্যতম সদস্য যেমন সাইদুজ্জামান, মানে অনেক মানে অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক, উনিও দেখেছেন যে কী অনিয়মগুলি হয়েছিল। এবং একটি স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু যে মানে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ওই মানে বোর্ডের ওই নির্বাচিত অবৈধ বলে নির্বাচনটাকে অবৈধ ডিক্লেয়ার করে এবং একটা অ্যাডহক কমিটি গঠন করে ওনারাই করেছে। তো ওটার একজন সদস্য হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি যে বাংলাদেশের ক্রিকেটের মানে ডিউরিং মানে 5ই আগস্টের পরে এবং এই নতুন সরকার আসার আগ পর্যন্ত বা আসার পরেও কিছুদিন ওরা ছিল, তারা যে কার্যক্রমগুলি চালিয়েছিলেন ক্রিকেটের সেটা অত্যন্ত বিতর্কিত এবং আমি বলবো ক্রিকেটকে আমরা অনেক নিচে নিয়ে গিয়েছি। যেমন আমাদের ঘরোয়া ক্রিকেটের কিন্তু অবস্থা একদম নাজুক, লিগের খেলা ঠিক মতো হচ্ছে না এবং যেই খেলাগুলি তারা একতরফাভাবে চালাচ্ছে সেটা তাদের মন মতো করে চালিয়েছে। যেমন প্রথম বিভাগ লিগ 1 বছরে 2বার চালিয়েছে, যেটা একেবারে ক্যালেন্ডারকে ব্রেক করে তারা নিজেদের মতো করে চালানোর চেষ্টা করেছে, যেটা আমাদের অধিকাংশ ক্লাব কিন্তু এই লিগে খেলেনি। তারপরে আমি বলবো যে আমাদের এই যে T20 ওয়ার্ল্ড কাপে আমাদের না যাওয়াটা একটা বিরাট ব্যর্থতা। কারণ আমাদের দেশের সারা দেশের মানুষ, এই ইউনিভার্সিটির ছেলেরা, ছাত্রছাত্রীরা থেকে শুরু করে ক্রীড়া সংগঠকরা, খেলোয়াড়রা সবাই কিন্তু চেয়েছিল যে আমাদের দামাল ছেলেরা বিশ্বকাপে কি করে। এটাই কিন্তু আলটিমেট একটা টার্গেট থাকে, একটা দেশের টার্গেট থাকে। কিন্তু সেখানেও আমরা ডিপ্লোমেসিতে মার খেয়েছি। কারণ যে ইস্যু নিয়ে আমরা ক্রিকেট মানে বিশ্বকাপ বয়কট করেছি সেটা এইভাবে না করলেও আমরা যদি আরও সুন্দরভাবে যদি হ্যান্ডেল করতাম, অর্থাৎ এটা ছিল আইসিসি টুর্নামেন্ট, আমাদের যে অভিযোগগুলিতে আমরা সরে এসেছি, অভিযোগ নিয়ে সরে এসেছি, সেটা যদি আইসিসিতে আমরা উত্থাপন করতাম এবং আইসিসির উপরে ছেড়ে দিতাম, হয়তো আইসিসি এই ভেন্যুটা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাতে নিয়ে যেত পারতো। কিন্তু সেটা না করে আমরা একেবারে কোনো ডোর ওপেন রাখিনি, আমরা ডোর ক্লোজ করে দিয়েছি সব ক্ষেত্রে। বলছি যে আমরা এই বিশ্বকাপ বর্জন করলাম, সেটা আমাদের জন্য ডিজাস্টার ছিল। এটার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ক্রিকেটের যে একটি সুনাম ছিল সেটা বিঘ্নিত হয়েছে। এই গৌরবটা আমাদের মানে আমি একটু সাইদ ভাইয়ের কাছে আমরা আশা করছি আমরা এটা পুনরুদ্ধারের চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইদ ভাই, যে বিষয়টা দাঁড়িয়েছে যে কুমিল্লা 4 এর সংসদ সদস্য তিনি যেটা বলেছেন, হাসনাত আবদুল্লাহর কথা বলছি, যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড, ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনিও কি সেই কথার সাথে দ্বিমত করতে পারেন, যেভাবে আসলে রাজনীতিবিদদের পুত্র কিংবা যদি বলি স্ত্রী যারা হচ্ছে অ্যাডহক কমিটিতে রয়েছেন? প্রথম কথা হলো যে তিনি একজন সংসদ সদস্য, তার কোন সংসদে বলা কোনো মন্তব্যের কাউন্টার দেওয়ার জায়গায় আমি নেই। সো আমি ওইটা পাশে রাখছি। বাট আপনি যদি দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি রেস্টুরেন্ট, সেলুন, অনেক কিছুর নাম আছে, মায়ের দোয়া, বাবার দোয়া, আল্লাহর দান, এগুলো আমাদের কালচারের মধ্যে আছে। সো যারা কমিটিতে এসছেন, মানে এখানে প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে নেই, আপনি যেহেতু আমাকে পরিচয় করিয়েছেন তদন্ত কমিটির সদস্য হিসেবে,
আমরা কিন্তু মেয়াদ উত্তীর্ণ কমিটি, মানে আমাদের কাজ আমরা শেষ করে এসেছি। এরপরে ক্রিকেট বোর্ড ভাঙা, অ্যাডহক কমিটি করে, এর সঙ্গে তদন্ত কমিটি কোনো সংশ্লিষ্টতা নেই। বাট যে প্রসঙ্গটি এসে এখনকার কমিটিটা কি হয়েছে, কারো না কারো সন্তান বোর্ডে আসতেন। আর যেহেতু বাংলাদেশে যদি আপনি অতীতের নির্বাচনগুলো দেখেন, অ্যাডহক কমিটিগুলো দেখেন, সবসময়ই কিন্তু ওই তৎকালীন সরকারের পছন্দের ব্যক্তিরা এসছেন। সো যেহেতু আরেকটা হলো যেটা, যেহেতু ওনাদের সমালোচনা হচ্ছে, এজন্য আমি বেশি আশাবাদী। যখন আপনার সমালোচনা হবে, সেই সমালোচনাকে ডিবাঙ্ক করার জন্য আপনি বেটার পারফরমেন্স করবেন। অবশ্যই সরকারের মন্ত্রীদের সন্তানরা এসছেন, কিছু ক্রিকেটার এসছেন, বাবু ভাই সংগঠক তিনি এসছেন, একটা মিক্স আছে। কিন্তু আমি ওই যে বললাম বাবার বা মায়ের ওই প্রসঙ্গে আমি যেতে চাই না, বিকজ আমাদের দেশে আসলে সব কিছুই, এই বলয় থেকে কি আমরা বেরোতে পারবো না? আমি কোনো সম্ভাবনা দেখি না। যদি আমাকে আপনি 97 সালে প্রথম বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ছিল, তখন নির্বাচন হওয়ার পর থেকে তারপরে অ্যাডহক কমিটি হয়েছে, নির্বাচিত কমিটি হয়েছে, নির্বাচন খেলা হয়েছে, সবশেষ 2025 নির্বাচনে অনেক কথা হয়েছে। সেই তদন্ত কমিটিতে আমি ছিলাম। আমার একটা দায়বদ্ধতা আছে যে আমি এটা বাইরে ডিসক্লোজ করতে পারি না। আমাদের এনএসসি সাইন করেছিল, এনএসসিতে জমা দিয়েছি, অবজারভেশন দিয়েছি। আসলে তদন্ত শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আমরা কিন্তু তদন্ত করিনি, আমরা পর্যালোচনা করেছি। যে ওটা হয়তো ভাষাগত একটা ব্যাপার, ওখানে ইনভেস্টিগেশন করতে গেলে কিন্তু অনেক অ্যাপারেটাস লাগে। সেই অ্যাপারেটাসগুলো আমরা ব্যবহার করিনি, ছিলও না, আমাদের দেওয়া হয়নি। বাট যেটুকু আমরা অবজারভেশন পেয়েছি সেইটুকুই জমা দিয়েছি। আর আবারও ওই প্রসঙ্গে আসি যে আমি আজকে যখন একটা বোর্ড ভাঙা হয়, সরকার কী কারণে ভেঙেছে সরকার জানে। তারা মনে করছে যে নির্বাচনটা ফেয়ার হয়নি বলে এই বোর্ডকে সরিয়ে দিয়ে তারা অ্যাডহক কমিটি করেছেন। অ্যাডহক কমিটি যাদের রেখেছেন তাদের অনেককে আমি নিজেও আসলে প্রথম জানতে পেরেছি যে ওনার বাবা, আমি জানতাম না। ক্রিকেটার যারা বা সংগঠন তাদেরকে চিনতাম। তো হয় কি, এটা নিয়ে আমরা যদি সারাদিন ডিবেট করতে পারবো, সময় চলে যাবে। আমরা গত 2 বছর যদি আমরা 4 জন বোর্ড সভাপতি পেয়েছি, নাজমুল হাসান পাপন থেকে যদি শুরু করি, তিনি তো 5 তারিখ চলে গেলেন। তারপর মানে একজন ফারুক আহমেদ হলেন, তাকে যেভাবে সরানো হলো, তার জায়গায় আমিনুল ইসলাম যেভাবে এলেন, তিনি যেভাবে সরে গেলেন। একজন ক্রীড়া সাংবাদিক না, আমি মনে করি আমি বাংলাদেশে 18 কোটি মানুষের একজন। ক্রীড়া সাংবাদিকতা তো আমার একটা পেশা। হয়তো আমার সামনে যারা প্রশ্নকর্তা আছেন, পেশাগত কারণে আমি হয়তো 2 লাইন বেশি জানতে পারি, বাট আমরা প্রত্যেকে একই রকম শুভাকাঙ্ক্ষী। এবং এটা কখনোই মানে আপনি আবার এই অ্যাডহক কমিটি যদি 90 দিনের মধ্যে ইলেকশন না করতে পারে, সেটা আমি বলবো যে আরো নেতিবাচক একটা ধারণা তৈরি হবে। এমনিতে রফিকুল ইসলাম বাবু, আপনার কাছে জানতে চাওয়া যে 4 জন, এই সংখ্যাটা একটু বেশি হয়ে গেল কিনা আপনাদের জন্য? 4 জন রাজনীতিবিদদের। আমি একটি কথা বলি, এটা সবার জানা উচিত যে ক্রীড়া সংগঠক হতে হলে বা ক্রীড়ায় যদি সে কিছু দেশের জন্য দিতে পারে, সেটার জন্য কোনো রাজনীতি মানে ওনার বাবা বা ফ্যামিলির কেউ রাজনীতি করে সেটা কোনো মানে প্যারামিটার হতে পারে না। যে কেউ যার মানে আমি রাজনীতি করি, আমার ছেলে যদি ক্রীড়া সংগঠক হয়, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। সুতরাং এখানে তারা ক্রীড়া সংগঠক হিসেবে এসছে এবং আমার ধারণা, আমার বিশ্বাস, তারা তাদের কার্যক্রম দিয়ে এবং কাজ দিয়ে দেখিয়ে দিবে যে তারা কতটুকু এক্সপার্ট। আমি এটাও জানি যে সবাই কোনো না কোনো ক্লাবের সাথে জড়িত আছে তারা। সুতরাং এখানে ক্রীড়া কাউন্সিলর হয়েছিল তারা, অবশ্যই, ঠিক আছে, 1-2 ছাড়া সবাই হয়েছিল, একজন ছাড়া। তো এখানে আমি এটা কোনো দোষের দেখি না, কারণ কারো না কারো ছেলে, কারো না কারো মেয়ে তো সংগঠক হিসেবে আসতে হবে। তো এখানে এসছে, এটা দোষের কিছু নয়, কারণ তার বাবারা রাজনীতি করতে পারে, তার বাবা ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, যে কোনো পেশার, কৃষক হতে পারে, ডাজন্ট ম্যাটার। সুতরাং আমি এখানে দোষের কিছু দেখি না, এটা হতেই পারে, এটা অতি স্বাভাবিক। আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি একটা পেছনের দিকে যাই। মানে আমরা সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করি, নির্বাচিত বোর্ড না কেন সেই প্রশ্ন করি। বাট আনফর্চুনেটলি বোধহয় একমাত্র বাংলাদেশে এই অ্যাডহক কমিটিটাকে 2টো ইন্টারিম বোর্ড ছিল। একটা ছিল 2001 সালে নির্বাচিত বোর্ড ভেঙে তখন বাবু ভাইয়ের একটা অ্যাডহক কমিটি করলেন, মিস্টার আরাফাত রহমানের, উনি তখন ভাইস প্রেসিডেন্ট, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, আলী আসগর লবি ভাই প্রেসিডেন্ট ছিলেন। রাইট। এরপর 111 পরবর্তী সময় 9 সদস্যের একটা অ্যাডহক কমিটি হলো।
আমি অনেস্টলি বলছি যে আমার সাংবাদিকতার জীবনে বোর্ডের কার্যক্রম পরিচালনার কথা যদি বলেন, এটাও এই দুটো অ্যাডহক কমিটি সবচেয়ে বেশি ভালো পারফর্ম করেছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কিন্তু রাজনীতি করি না, সেটা আপনারা এই দুজন অন্তত জানেন। এটা খুব আনফর্চুনেট যে একটা গণতান্ত্রিক দেশে আমরা গণতন্ত্র চাই, কিন্তু আমাদের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে যে বোর্ড হয় তার চাইতে ফোর্সফুলি বা যে কোনো কারণ দেখে একটা বোর্ড ভেঙে যখন অ্যাডহক কমিটি করা হয় তারা বেটার পারফর্ম করে। মানে এই ডাইলেমাটা আমি আসলে এখন পর্যন্ত আমি নিশ্চিত হতে পারিনি কেন হয়। কোনো দিনই অ্যাডহক বেসিসে বা ইন্টারিম কমিটি করে মানে বোর্ড কার্যক্রম বা যে কোনো ক্ষেত্রেই এটা 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 কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু গণতান্ত্রিক পর্যায়ে গেলে হয় কি, আমাদের সিস্টেমের সমস্যা। এটা বিকল্প কিছু নেই। আমাদের যে সিস্টেম, এই মুহূর্তে অ্যাভেলেবল যে সিস্টেম, আমরা যেভাবে গণতন্ত্রের চর্চাটা আমরা যেভাবে করি, আজকে আমি ক্ষমতায় আছি, গণতন্ত্র আমি আমার মতো করে ডিজাইন করি। কালকে বাবু ভাই ক্ষমতায় আসবেন, তিনি তার মতো করে গণতন্ত্রের ডিজাইন করবেন, এক্সারসাইজ করবেন। সো এই জায়গা থেকে মুক্তির আসলে আমি সহসা মানে আপনি যে প্রশ্ন করলেন সেই পথ আমি একটু অ্যাড করি একটি জিনিস, সেটা হলো এই কমিটিটা অ্যাডহক কমিটিটা কিন্তু 3 মাসের জন্য করা হয়েছে, জাস্ট একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য ফেয়ার একটা নির্বাচন করার জন্য, আর কিছুই না। এই নির্বাচনটা করলে তখন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ নির্বাচিত হয়ে আসতে পারে, এবং এই নির্বাচনটা কিন্তু সবার জন্য মুক্ত থাকবে, যে কেউ নির্বাচন করতে পারবে। যেমন আমি বলতে পারি 2005 সালে যে ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু সব দলের ক্রীড়া সংগঠকরাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং সবচেয়ে আশ্চর্যজনক হলো সত্য যে সেই নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন, একজন আওয়ামী লীগের একজন তখনকার বিরোধী দল ছিলেন, উনি একদম বর্ষিয়ান নেতা, উনি পরবর্তীতে মন্ত্রী ছিলেন অনেকদিন, উনিও নির্বাচিত হয়েছিলেন। তো নির্বাচনে যদি কাউন্সিলররা কাউকে ভোট দিয়ে আনে, নির্বাচিত করে, এটার থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া আর কিছু হতে পারে না। আর এটা আমি বলবো, আর যদি কেউ অবৈধ প্রক্রিয়া, যে আমরা গত 8 সালের পর থেকে যে নির্বাচনগুলি হয়েছিল, সেখানে কিন্তু নির্বাচন শব্দটা শুধু ইউজ হয়েছে, কিন্তু সঠিক নির্বাচন একবারও হয়নি। এবং সঠিক নির্বাচন না হলে কি হয়, সঠিক নির্বাচন না হলে কিন্তু আল্লাহর রহমত বরকত থাকে না এখানে। সেখানে দেখেন এই যে নির্বাচন করেছে তারা 6ই অক্টোবর, সেখানে অনিয়মের পাহাড় ছিল। জি, আমরা অনিয়ম নিয়ে কথা বলবো, তবে তার আগে আমার মনে হয় শিক্ষার্থীদের কাছে যাওয়া উচিত। একজনকে দেখতে পাচ্ছি, তিনি কোশ্চেন করার জন্য প্রস্তুত। আপনাদের সবাইকে, আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আমার প্রশ্ন অ্যাডহক কমিটির সদস্যের কাছে, যে ক্রীড়া পরিষদ 6 মাস আগে নির্বাচন দিয়েছিল, ঠিক 6 মাস পর আমিনুল ইসলামের ভোট ভেঙে দেওয়া হয়, তাহলে আপনারা যে অ্যাডহক কমিটি হলেন, আপনারা কীভাবে বৈধ? এবং আপনাদের কাছে আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে রাজনৈতিক নেতাবৃন্দ, ছেলে মেয়ে বা বাবা দোয়া ক্রিকেট টিম যে বললো, তাহলে যে ববি হাজ্জাজের ওয়াইফ, তারপর আমাদের আব্বাস সাহেবের ভাগিনা, তারপর হচ্ছে সাউদ্দিন সাহেবের ছেলে, তারা কিভাবে কোন যোগ্যতার ভিত্তিতে অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে? ইভেন তারা কি জানে 50 ওভারে কয়টা পাওয়ার প্লে হয়? বা মুস্তাফিজুরকে কেন আমরা ইন্ডিয়ার মানে ওয়ার্ল্ড কাপটা কেন বয়কট করছিলাম? কারণ মুস্তাফিজুরকে তারা খেলতে মানা করছিল। মানে আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড কাপটা বর্জন করা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। হ্যাঁ, আমাদের অনেক ক্ষতি হয়েছে, যেমন পয়েন্ট টেবিল আমরা পিছিয়ে গেছি, আমরা অনেক কিছু পিছিয়ে গেছি। কিন্তু কথা হচ্ছে যে আমরা কি তাহলে ভারতীয় দালাল হিসেবে থেকে মানে ভারতীয় গোলামি করবো সারা জীবন? এবং আপনার কাছে আমার এটাই সর্বশেষ প্রশ্ন, যে আপনারা কিভাবে বৈধ? কারণ ক্রীড়া পরিষদ 6 মাস আগে নির্বাচন দিচ্ছে, কিন্তু 6 মাস পরেই আমিন ইসলামের মানে বুলবুলের ভোটটা ভেঙে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কিভাবে বৈধ? ধন্যবাদ আপনাকে, আপনি ভালো কোশ্চেন করেছেন, খুবই সুন্দর। একটা হলো, এই বোর্ডটা যে অবৈধ হয়েছিল সেটা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়েছিল, আপনারা জানেন। সেই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু এনএসসি এই সিদ্ধান্ত নিয়েছে। এই রিপোর্টে সমস্ত কিছু বলা আছে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, এটা শুধু আমি না, সাংবাদিক না, দেশবাসী সবাই জানে যে এটা একটা অবৈধ নির্বাচন হয়েছে, হস্তক্ষেপের নির্বাচন হয়েছে। আমাদের যেমন, আপনাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটাতেই বুঝতে পারবেন। আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে যে কাউন্সিলররা আছে, সেখানে আমাদের ক্রিকেট বোর্ড থেকে একটি চিঠি পাঠানো হয় যে কাউন্সিলরের নাম প্রেরণ করার জন্য। সেখানে ডিসিরা, ডিভিশনাল কমিশনাররা 54 জন কাউন্সিলরের নাম প্রেরণ করেছে, এবং আমরা জানি আমাদের ডিসিরা অত্যন্ত অভিজ্ঞ এবং মেধা সম্পন্ন হয়, এবং ওনারা পাঠানোর পরে আমাদের তখনকার বোর্ড প্রেসিডেন্ট, সে একজন নির্বাচনে ক্যান্ডিডেট ছিলেন। একটা এক্সাম্পল দেয় শুধু, সেই ক্যান্ডিডেট একটি চিঠি দেয় সব ডিসি, এসপি এবং মন্ত্রিপরিষদ সচিবের কাছে, যে ওই 54 জনের কাউন্সিলরশিপ বাদ দিয়ে আর নতুন করে আবার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর প্রেরণ করার জন্য। ঠিক আছে? তো এটা কোনো দিনও হয় না, এবং সেই ক্ষেত্রে
মানে একটা নির্বাচনে যখন ইসি ঘটিত হয়ে যায় সেই ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো ক্যান্ডিডেট, কোনো বোর্ড প্রেসিডেন্ট কেউ কিন্তু কোনো কথা বলতে পারে না। কিন্তু এখানে এই হস্তক্ষেপটা যে করেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত মানে কাউন্সিলর চেঞ্জ করে তাদের মতো করেছে এবং সময় মতো কাউন্সিলর নাম না আসাতে মানে প্রতিদিনই টাইম বাড়িয়েছে তারা, ঠিক আছে। যখন কাউন্সিলরদের নাম দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি, আবার পরের দিন নিয়েছে, তারপরের দিন, এভাবে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে যখন 100% কনফার্ম হয়েছে যে ঠিক আছে এবার নির্বাচন প্রক্রিয়াও অনেক ত্রুটি ছিল, ঠিক আছে। তো আমি বলবো যে যখন একটা অবৈধ বোর্ড ভেঙে যায় তখন একটি অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনাকে জানা উচিত। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা অ্যাডহক কমিটি দায়িত্ব দেওয়া হয় এবং তাদেরকে একটা সময় নির্ধারণ করে দেয় এর ভিতরে একটি নির্বাচন করার জন্য। আর যদি একটি বোর্ডের যদি ধরেন 4 বছর মেয়াদ শেষ হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডহক কমিটি করা যায় না। সেই ক্ষেত্রে ওই বোর্ডের লোকরাই বা সিও যারা আছে তারাই নির্বাচন প্রক্রিয়াটা করে ইসি গঠন করে সব করে ইসির কাছে দিয়ে দিয়ে ইসি নির্বাচন পরিচালনা করে। তো এখানে তেমন কোনো ত্রুটি হয় না, সব সঠিক আছে। আর আমি একটি কথা বলি, যারা ওই যে আপনারা আমাদের মন্ত্রীদের ছেলে বা ইয়ের কথা বলছেন, সবাই কিন্তু কোনো না কোনো ক্লাবের সাথে জড়িত। আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, তারা কাউন্সিলর হয়েছিল, তারা বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত আছে এবং আমরা আশা করছি যে আমরা তো 3 মাসের জন্য এই নির্বাচনটা করার জন্য এসেছি, এটা সুষ্ঠু একটা নির্বাচন করা এবং ওই নির্বাচনে যদি তারা নির্বাচিত হয়ে আসে তাহলে তো আমরা বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে এসেছে। এটা আমরা আরো একটি কোশ্চেন নিতে চাই। তো যে কোনো ক্লাবের সদস্য হওয়া যায় বা মেম্বারশিপ পাওয়া যায়, তাই এই তো? ধরনের এখন না, তাদের যে প্রোফাইলে তারা আমরা কিভাবে বুঝবো যে তারা খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিল? আমি আপনি একটা আমার কথা প্রোফাইল বলি, ঘাটাঘাটি করতে পারেন। এখানে যারা ক্রীড়া সংগঠক হয় তাদের এখানে কিন্তু টাকা দেওয়া ছাড়া কোনো গতি নাই। টাকা দিয়ে এই যে খেলাধুলা, বাংলাদেশের খেলাধুলা আজকে এই পর্যায়ে এসছে, এটা কি এমনি আসছে? একটা ক্লাবের সাথে যারা জড়িত থাকে তাদের কিন্তু অনেক অর্থ ব্যয় করতে হয়, খেলোয়াড়দের পেমেন্ট দিতে হয়, খেলোয়াড়দের খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করতে হয়, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়, ইনস্ট্রুমেন্ট দিতে হয়, অনেক টাকা খরচ করে তারা। এমনি তারা কিন্তু সংগঠক হয় না। তার মানে জি, টাকা আমরা থাকলে- আমরা আমরা না, ডান টাকা পাশে একটু থাকলে যাচ্ছি, না। আরেকজনের কাছে জানতে চাচ্ছি যে আপনার কি প্রশ্ন। বাবার দোয়া ক্রিকেট টিম, আমি এটাতে একটু দ্বিমত আছি। সেটা হচ্ছে অ্যাডহক কমিটির মিন্স একজন প্রখ্যাত সাংবাদিক আজকে তিনি উল্লেখ করেছেন যে আমাদের দলের হলেই চলবে, অ্যাডহক মিন্স আমাদের দলের হলেই চলবে। এই বিষয়টাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? শুধু কি দলের হলেই কি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন করা সম্ভব কিনা? আপনি একটি জিনিস দেখেন, এখানে শুধু মানে দলের কথাই বলেন না, এখানে আমি একটি কথা ইতিপূর্বে বলেছি যে ক্রীড়া সংগঠক হতে হলে কোনো রাজনীতিবিদের ছেলে যদি আসে তার এটা কোনো ক্রাইটেরিয়া না, সে ক্রীড়া সংগঠক যে কোনো ব্যক্তি হতে পারে, ঠিক আছে। এটা আমি উল্লেখ করেছি ইতিপূর্বে। আর আপনি কি বললেন, এই আরেকটি কি কোশ্চেন করলেন? এটা সম্ভব মানে আপনারা কিভাবে মূল্যায়ন করতেছেন যে দলের বাইরে কি কোনো অবশ্যই যোগ্য লোক এখানে এই ছিল না? অ্যাডহক কমিটিতে আপনি দেখেন কারা আছে, এখানে সব দলের অধিকাংশই কিন্তু তারা কোনো দল করে না, ঠিক আছে। এছাড়া আপনি একটা কথা অধিকাংশই। বলছেন, সেটা হচ্ছে আপনারা অ্যাডহক কমিটি নির্বাচন করেছেন হচ্ছে নির্বাচন করার জন্য। সঠিক কিনা? এটাই স্বাভাবিক 3 মাসের প্রক্রিয়া। জন্য। আমি বলতেছি এই 3 মাস টাইম দিয়েছে যাতে একটা সুষ্ঠু নির্বাচন করে। আমরা জোর গুঞ্জন নির্বাচনটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ছাড়া কোনো বোর্ড আসলে সেটাকে আমরা সমর্থন করি না। আমরা সুতরাং জোর গুঞ্জন নির্বাচনটা শুনতে তো পাচ্ছি করতে যে হবে। তামিম ইকবাল হয়তোবা আগামীতে নির্বাচন করবেন, হ্যাঁ, করতে পারে। বিসিবির প্রধানের জন্য। করতে তো পারে। সেক্ষেত্রে তিনি ক্ষমতায় থেকে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে থেকে সে কিভাবে একটা মানে সঠিক নির্বাচন আমাদেরকে উপহার দিবেন? আপনি অ্যাডহক কমিটি না, এটা নির্বাচনের একটা প্রক্রিয়া আছে। যদি একটা বোর্ডের মেয়াদ শেষ হয়, ওই বোর্ডের যারা কর্মকর্তা প্রেসিডেন্ট থাকে তারা কিন্তু একটি মানে ইসি গঠন করে, ইলেকশন তাহলে তো কমিশন অ্যাডহক গঠন করে। কমিটিতে তো অন্য এখানে কাউকে একটা প্রধান election হিসেবে commission আপনারা গঠন নির্বাচিত করবে। করতে পারতেন, না। যেহেতু তার নির্বাচন করার না একটা না না, ইচ্ছা আছে। ইলেকশন কমিশন গঠিত হবে, তার উপর ছেড়ে দিবে নির্বাচনের প্রক্রিয়াটা। এটা তো স্বাভাবিক, আপনাদের জানা উচিত এটা, ঠিক আছে। এই নির্বাচনটা ওই অ্যাডহক কমিটি করবে না। আমরা কি আবারও একটি সাজানো আমরা নাটক দেখতে যাচ্ছি আবারও কিনা? ফিরবো আপনাদের কাছে। হ্যাঁ, তার আগে এটা committee করবে না সাইদুজ্জামান, নির্বাচন। আপনার কাছে জানতে চাই যে প্রশ্নটা এলো তামিম ইকবাল অ্যাডহক কমিটিতে থেকে নির্বাচনটা করবেন কিনা, সেই সম্ভাবনা আছে কিনা, যদিও করেন সেটা আসলে কেমন দেখায়? প্রথম কথা, তিনি প্রথম দিন প্রেস কনফারেন্সে মোটামুটি ইঙ্গিত দিয়েছেন তিনি করবেন, নির্বাচন করবেন। দ্বিতীয় কথা হলো যে অ্যাডহক কমিটি, উনি যে প্রশ্নটা করলেন যে অ্যাডহক কমিটির আন্ডারে যেহেতু বিসিবি নির্বাচনই হয় রানিং কমিটির আন্ডারে, সেখানে আইনি কোনো বাধা নেই। আপনি বলতে পারেন শিষ্টাচারের কথা বা সংশয়ের কথা, অবশ্যই সংশয় থাকতে পারে যে আমি প্রধানমন্ত্রী আছি বা আমি বোর্ড প্রেসিডেন্ট আছি, আমার আন্ডারে ইলেকশন কমিশন আছে, আমি ম্যানিপুলেট করার সুযোগ আছে কিনা, সেই সুযোগ অবশ্যই আছে। সেই সুযোগ ছিল বলেই আসলে আমি অনেক কিছু বলতে পারছি না সিক্রেসি অ্যাক্টের কারণে।
সো এইটা একটা পয়েন্ট আছে। সবচেয়ে ভালো হতো যে অ্যাডহক কমিটিটা যদি মানে এমনভাবে করা হতো যে অ্যাডহক কমিটির নিচে কিন্তু কোথাও লেখা নেই যে ওনারা নির্বাচন করতে পারবেন না, শুধু বলা আছে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং বিসিবির আগের কমিটিগুলো তারা নিজেরা থেকে ইসি গঠন করে বাবুভাই যেটা বললেন এটাই স্বাভাবিক ইলেকশন প্রক্রিয়া। করছেন। মানে এটা নিয়মের মধ্যে থেকে প্রভাব খাটানোর একটা সুযোগ অবশ্যই থাকে, এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই যদি আমি অতীতের নির্বাচনগুলো বিবেচনায় নেই। একটা সময় ছিল যখন 1997 সালে যখন নির্বাচন হয় তখন প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেন ক্রিকেট বোর্ডে তখন আলো জ্বলতো না, মোমবাতি দিয়ে কাজ হতো, ফুটবলের গেট মানি দিয়ে আমি কাউন্সিলর ছিলাম, ভোট দিয়েছিলাম। ফুটবলের গেট মানি দিয়ে ক্রিকেট চলতো। এখন ক্রিকেট যখন 1000 কোটি টাকার বোর্ড হয়েছে, আমি কাউকে কোনো সংগঠককে আঘাত করে বলছি না, বোধহয় আমাদের এখন পছন্দ অপছন্দটা এত বেশি তীক্ষ্ণ বলবো আমি, তীব্রতার পর্যায়ে পেরিয়ে আমরা তীক্ষ্ণ হয়ে গেছি যে আমি মানে এলিমিনেশনে চলে গেছি যে আমার প্রতিপক্ষকে আমি থাকতেই দেবো না মাঠে। সেটা আপনি কোনো ইন্ডিভিজুয়ালের নাম ধরে বলতে পারবেন না, সেটা কোনো রাজনৈতিক বিশেষ দলকে টার্গেট করে বলতে পারবেন না। সিস্টেমেটিক্যালি আমরা আজকে এই জায়গায় এসেছি, সিস্টেমেটিক্যালি। সবচেয়ে ভালো হতো যদি একটা ওরকম অ্যাডহক কমিটি হতো যারা শুধু নির্বাচন আয়োজন করে চলে যাবেন এবং বাধ্যবাধকতা থাকবে যে তারা নির্বাচন করতে পারবেন না। এখানে অনেকে বাট এটা তো বইয়ের কথা, বাংলাদেশ বই দিয়ে চলে না। আমার একজন ভাই No, no, আমি হাইপোথেটিক্যাল কোনো কথা বলবো না, আমি ফেয়ারনেসের কথা বলছি। এটা হলে আরো সুন্দর দেখাতো, যারা আমরা বাইরে বসে সংশয় প্রকাশ করি সংশয়ের সুযোগটা কম থাকতো। কিন্তু এটা যে বেআইনি আমি এটা বলতেই পার, আমার বলার কোনো সুযোগ নেই এবং এটা নির্বাচনটা খারাপ হবে আমি সেটাও আমি বলতে চাই না, বিকজ হাইপোথেটিক্যাল হবে। আপনি যেটা বলছিলেন যে এই ক্রিকেট বোর্ডে যারা অ্যাডহক কমিটিতে এসেছেন তারা রান বল পাওয়ার প্লে জানেন কি না, বোর্ড ডিরেক্টরদের এটা জানাই উচিত না। আমরা 14 বছর পাপন ভাইয়ের সঙ্গে মানে উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু উনি যেটা সবচেয়ে খারাপ কাজ করেছেন, উনি প্রিভিউ দিতেন ম্যাচের আগের দিন, আপনারা দেখেন যে কি কি হতে পারে আলোচনা সাংবাদিকদের এক্সপার্টদের, উনি এক্সপার্ট কমেন্ট করতেন, উনি ক্রিকেটার ছিলেন না, উনি দল ঘোষণা ইন্টারফেয়ার করতেন, উনি বলে দিতেন সাকিব তামিমের ঝামেলা আছে, ম্যাচের পরে উনি বলতেন ম্যাচে এটা ঠিক হয় না ওটা ঠিক হয় নাই। ক্রিকেট বেশি জানলে মুশকিল, মানে আপনি ক্রিকেট বোর্ড পরিচালকদের কিন্তু কাজটা হলো মূলত সুপারভাইজ করা, ওখানে একটা প্রফেশনাল সেট আপ আছে। আপনি ক্রিকেট অপারেশনসে আপনি সিলেক্টর হবে সুপ্রিমো দল নির্বাচনে, সেখানে আমি বোর্ড প্রেসিডেন্ট না ক্রিকেট অফ চেয়ারম্যান ম্যাটার করে না, আমি বড় জোর সুপারভাইজ করবো যে সিলেকশন প্রসেসে কোনো ত্রুটি আছে কিনা, কিন্তু আমি দলের খেলোয়াড় নির্বাচন করে দিব। আমি ওকে মাহমুদুল্লাহকে ফোন করে আমি বলি মাহমুদুল্লাহ তুমি রেডি হও জিম্বাবুয়ে যাবা টেস্ট খেলতে, এটা কালচার না। সো ক্রিকেট যদি কম জানেন কিন্তু ওনার যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটিটা বেশি থাকে, বোর্ড ডিরেক্টর ওটা বেশি দরকার, যে ফোরসাইট, যে ক্রিকেট কোথায় নিতে হবে, ওটা বাংলাদেশ টিম কি খেলছে এটা কোনো বোর্ড ডিরেক্টর ক্রিকেট অপারেশন ছাড়া আর কারো এটা কনসার্ন হওয়া উচিত না। বাকিদের কনসার্ন হওয়া উচিত যে বাংলাদেশ ক্রিকেট, আমি যে দায়িত্বটা পেয়েছি আমার 10 বছর পর ক্রিকেটকে আমি কোথায় নিতে চাই। বাংলাদেশের ক্রিকেট বোর্ড ডিরেক্টররা সব সময় আপনি দেখবেন ন্যাশনাল টিম নিয়ে অনেক কথা বলে, যিনি হয়তো ডিসিপ্লিনারি কমিটির, তিনিও বাংলাদেশ ক্রিকেট টিম কেন খারাপ খেলছে ভালো খেলছে মন্তব্য করেন। ইটস নট হিজ ডিউটি, এটা পৃথিবীর কোথাও আপনি শুনবেন না। আচ্ছা একটা উদাহরণ দেই, আমাদের বোর্ডে 25 জন বোর্ড ডিরেক্টর। আপনাদের কি মনে হয় যে 25 জন বোর্ড ডিরেক্টর দরকার আছে? আমি গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কথা হচ্ছে, আমি সাংবাদিক হিসেবে বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ক্রিকেট আছে কোথায় অবস্থান করছে, আমাদের সঙ্গে নাকি অনেক উপরে? তাদের বোর্ড ডিরেক্টর কতজন জানেন আপনারা? অনলি 9, মাত্র 9 জন। তার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে কেউ একজন বলেন? জয়শাহ আইসিসির চেয়ারম্যান, মিঠুন মানহাস, আমরা তার নামও জানি না। কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন যে যিনি 25 নম্বর বোর্ড পরিচালক তিনিও মিডিয়ায় এসে অনেক কথা বলেন যেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি কোনটা বলছি যে আমরা আজকে যতই নিয়ম অনিয়মের কথা বলি, সমস্যা হলো আমাদের কালচারে, সমস্যা হলো আমার মধ্যে, যে আমি বুঝতেই চাই না যে আমার এই বিষয়টায় আজকে আম্পায়ার্স কমিটিতে আমি নাই, আমি হয়তো ডিসিপ্লিনারি কমিটিতে আছি, কিন্তু আম্পায়ারিং নিয়ে আমি মিডিয়াতে কথা বলছি। আমাদের হয় কি, আমি ক্রিকেট বোর্ডে কেন যেতে চাই জানেন? আপনারা সবাই হয়তো ভাববেন যে টাকা পয়সা মারার জন্য, আমি সেটা বলবো না। আমি যেতে চাই যে আমি হাঁটবো, আমি অপ্রয়োজনীয় কথা বলবো। আপনারা যদি গত কিছুদিনে গত কিছুদিন না আসলে এটা আমি বলবো যে 2013-14 থেকে
আরেকটা ছোট্ট গল্প শেয়ার করি যদি সময় দেন, আপনার অনুমতি দেন। নাজমুল হাসান পাপন খুব সফট ছিলেন, মানে মিডিয়া শাই ছিলেন শুরুতে, আপনাদের অনেকের অবিশ্বাস্য মনে হতে পারে, বাট ইট টুক 3 to 6 months টাইম। তিনি বলা শুরু করলেন, তাকে তার পারিষদরা বললেন যে পাপন ভাই আপনি বললে, এটা প্যাম্পার করার জন্য। আর মিডিয়াও তার কাছে খুব ঘন ঘন যেত, বেক্সিমকো অফিসে যখন তখন যাওয়া যেত, এবং উনি বলতেন আজকে তো আমার বলার কিছু নাই, কোনো নিউজ নাই, কিন্তু সেদিন তিনি অনেক কথা বলতেন যেটা নিয়ে 20টা নিউজ হতো। সো এগুলো কি কালচারালি আমাদেরকে, আমরা সারা বিশ্বের ইভেন যদি আপনি উগান্ডা বলেন, নেদারল্যান্ডস বলেন, আমি অনেক লোয়ার টিয়ারে চলে গেলাম, ওদের মধ্যেও যে ক্রিকেট কালচার, যে শিষ্টাচার, আমরা সেটা আমরা সেই জায়গায় আমাদের ঘাটতি আছে। ক্রিকেটের যে কোনো স্টেক হোল্ডার, সেটা আপনি অ্যাডমিনিস্ট্রেটর বলেন, খেলোয়াড় তো 1 নম্বর স্টেক হোল্ডার, অ্যাডমিনিস্ট্রেটর, প্রবাবলি আমিও, হয়তো আপনারাও, মানে আমরা এমনভাবে খেলাটাকে যে দৃষ্টিতে দেখি, এই ক্রিকেট কালচার ডেভেলপ না করলে আপনি অ্যাডহক কমিটিকে আপনি বকা দিবেন, নির্বাচিত কমিটিকে বকা দিবেন, সব বকা দিবেন, ক্রিকেট কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই জায়গাতেই থাকবে, বাকিরা এগিয়ে যাবে। আপনি পাশের দেশ নেপাল দেখেন, সেদিন ডাইভার্ট মোড়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি এখন মালয়েশিয়ার ক্রিকেট দেখছেন, ওখানে কেউ এত কথা বলে না, কাজ করে। আমাদের দেশে আমরা সবাই কাজ করি না, কিন্তু কথা অনেক বেশি বলি। এখান থেকে যদি শুরু করি, আমার বাম পাশ থেকে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির। জি, বর্তমান বিসিবির অ্যাডহক কমিটি কি সাকিব আল হাসানকে পুনরায় বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ করে দিবেন? জি, রফিকুল ইসলাম বাবু। যেহেতু আমরা একটি স্বল্প সময়ের জন্য অ্যাডহক কমিটিটা করা হয়েছে, আমরা 3 মাসের জন্য এখানে আসছি। তো যেহেতু সাকিব আল হাসান বাংলাদেশের একজন মানে লিজেন্ড ক্রিকেটার, এটা তো আমরা চেয়েছিলাম যে মানে ওরা বাংলাদেশে আসুক এবং আমাদের দলের সাথে সম্পৃক্ত হোক, এটা আমাদের ইচ্ছা ছিল। কিন্তু আনফর্চুনেটলি আপনার একটা জিনিস তাদের অতীতটা বলি, একটি খেলোয়াড় যখন থাকে মানে তার খেলোয়াড়ি জীবনের সময় সে কিন্তু সারা বাংলাদেশের 17-18 কোটি মানুষের কিন্তু নয়নের মণি থাকে, ঠিক আছে? তো আমাদের এখানে রাজনৈতিক যে কালচারটা, আমরা বলবো যে একটি খেলোয়াড় তার খেলোয়াড়ের জীবন শেষ করে তারপরে সে রাজনীতি করুক, যেই দলই করুক, যেই দল পছন্দ করুক সেখানে যাবে। খেলোয়াড় থাকাকালীন অবস্থায় কোনো দিনও এটা সম্ভব না যে একটি দলের হয়ে রাজনীতি করবে, এমপি হবে, মন্ত্রী হবে, এটা যায় না আমাদের। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। সে একদিকে বিসিবিতে মানে এগ্রিমেন্টে আছে, আরেকদিকে সে সংসদ সদস্য হচ্ছে, আবার খেলছে, এটা হয় না কোনো দিনও। যেহেতু 5ই আগস্টের পরে আমরা দেখেছি তাদের নামে সাকিবের নামে মামলা হয়েছে, দুদুকে মামলা হয়েছে, দুদুক অনেক জরিমানাও করেছে বিভিন্ন রকমভাবে, এবং তাকে কিন্তু এইগুলি ফেস করেই আসতে হবে। তবে আমরা চাই সে আসুক, এগুলি ফেস করে আসুক, সে যদি অনেস্ট হয়, সে যদি নির্দোষ দাবি করতে পারে, একটি জিনিস। আরেকটি জিনিস হলো, আপনারা দেখেছেন যে আমিনুল হক বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী, সেও বাংলাদেশে একজন লিজেন্ড ফুটবলার, কিন্তু বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। সে যখন রাজনীতিতে নামে সে কিন্তু খেলাধুলা ছেড়েই নেমেছিল, এবং সে রাজনীতিতে নামার ফলে সে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল, 3-4 বার অ্যারেস্ট হয়েছিল, মাসের পর মাস জেল খেটেছে, তাকে অত্যাচার করা হয়েছে, এবং এই মামলাগুলি শেষ করে সে কিন্তু রাজনীতিতে থেকেছে এবং একটা সময় সে মন্ত্রীও হয়েছে। তো আমরা চাই যে সব কিছুই সুন্দরভাবে হোক, সাকিব আসুক, সাকিব আইনকে, আমাদের দেশে আইন আছে, নিয়ম আছে, কানুন আছে, সব আছে, এটা ফেস করে আসুক, মোস্ট ওয়েলকাম, আসতে পারে দেশে। জি, আরেকজনের কাছে আছে। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী নাফি আলিফ, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী। তো আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে রফিকুল ইসলাম বাবু তার কাছে, আর প্রশ্নটা হচ্ছে যে আপনারা যেহেতু অ্যাডহক কমিটির সদস্য, তো আপনাদের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে যে 3 মাসের ভিতরে একটি নির্বাচন অনুষ্ঠিত করা। তো আমার প্রশ্নটা হচ্ছে অন্য, যে এই নির্বাচন অনুষ্ঠিত করা বাদেও বাংলাদেশ ক্রিকেটের জন্য 3 মাসের ভিতরে আপনারা কী কাজ করতে পারবেন, এই প্রশ্ন। আর জনাব সাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে সবসময় বোর্ডের সাথে বা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান্স, এরপরে মিডিয়ার একটু কনফ্লিক্ট থাকে সবসময়। বোর্ড যে ডিসিশন দেয় অথবা যে নোটিশ দেয়, যে যা করে সব কিছু আমাদের ফ্যানদের তেমন একটা পছন্দ হয় না, যেমন টিম সিলেকশন হোক, অন্যান্য কোনো জিনিস হোক। তো এই যে সব কিছুর যে মানে 3 ভাগ থেকে আমরা কবে আমরা একসাথে কাজ করতে পারবো, আমরা সবাই মানে এক মতামতকে সমর্থন করতে পারবো? জি, আমরা সাইদ ভাইয়ের কাছে আগে কোশ্চেনটা নিচ্ছি। যেটা হলো যে সাংবাদিকতা, যদি সত্যিকারের সাংবাদিকতা বলেন, তার সঙ্গে ক্রিকেটার এবং বোর্ড পরিচালক যারা,
আমাদের একটা স্বার্থের সংঘাত আছে, আমরা অ্যালাইনড হতে পারবো না। বিকজ ক্রিকেটার যখন রান করবেন না, লিখতে পারবো না তিনি রান করেছেন, বা দল নির্বাচন নিয়ে আমাদের রিজার্ভেশন থাকবে। আমাদের জন্য সবচেয়ে সহজ হলো দর্শকের সঙ্গে কমিউনিকেট করা। বিকজ হয়তো আপনি আমার লেখা পড়ে মনে করছেন লেখাটা ভালো বা মন্দ হয়েছে, কিন্তু সম্পর্কটা, আমাদের স্বার্থটা কিন্তু এক। বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশের যে কোনো খেলা যত সামনে যাবে, আপনি দর্শক হিসেবে যতটা গর্বিত হবেন, আমি একজন সাংবাদিক হিসেবে আমার পেশাগত উৎকর্ষ, আমার পজিশন বাড়বে, সংগঠক হিসেবে ওনার সুনাম বাড়বে। ওই একটা জায়গায় আমরা মানে একদমই তিন পক্ষই আমরা একসঙ্গে আছি। বাট যখন আমার প্রফেশনাল কাজ আসে, যখন বোর্ডে যদি কোনো অনিয়ম হয়, সেটা আমাকে তুলে ধরতে হবে, এবং কোনো খেলোয়াড় ভুল করলে সেটাও তুলে ধরতে হবে। আগে যে সুবিধাটা ছিল, রফিকুল ইসলাম বাবু বা আরও আগের সংগঠক যারা ছিলেন, হয় কি আমরা সমালোচনাটা আপনার বোর্ড অ্যাপ্রাইজ করতো, তারা যদি মনে করতো যে এই সমালোচনা ঠিক আছে, নিজেরা শুদ্ধি মানে করতো, বা যদি তারা মনে করতো যে সাইদুজ্জামানের রিপোর্টের সমস্যাটা আছে, প্রতিবাদ পাঠাতেন বা হয়তো ফোন করে বলতেন যে বিষয়টা আপনি যেটা লিখেছেন সেটা না। একটা সম্পর্ক ছিল যেটা খুব জরুরি। এবং খেলোয়াড়দের ক্ষেত্রেও আজকে আকরাম খান বা আমিনুল ইসলামের প্লেইং লাইফে আমরা অনেক প্রশংসা করেছি, অনেক সমালোচনা করেছি। আবার পরদিন আমরা তখন ড্রেসিং রুমে বসে খেলা দেখতাম, মানে আমরা ম্যাচ কাভার করতাম। এখন তো সেই সুযোগ নেই, রূপকথার মতো মনে হতে পারে। সো ওই আমিনুল ইসলাম বা আকরাম খানের বিরুদ্ধে বললে বড়জোর বলতেন যে ভাই এটা কী লিখলেন। তারপর একসঙ্গে আমরা চা খেতাম, লাঞ্চও করতাম। মানে লাইফ ওয়াজ সো সিম্পল, এবং সম্পর্কটা এরকম ছিল। উনি জানেন যে আমার কাজ লেখা, ওনার কাজ হলো রান করা বা উইকেট নেওয়া। আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, আমি একজন বিশেষ ক্রিকেটারকে পছন্দ করতে পারি, তার জন্য দুটার শব্দ আমি বেশি লিখতে পারি, কিন্তু আমার নৈতিক জায়গা থেকে এটা কখনোই উচিত না। যদি কোনো ক্রিকেটারকে আমার ব্যক্তিগতভাবে অপছন্দ হয়, সেটা আমার লেখনীতে তাকে দুই ফোঁটা বিষ দিয়ে তাকে মেরে ফেলা, এটা আমি নৈতিকতার জায়গা থেকে বলছি। কিন্তু আমরা আনফর্চুনেটলি সেই নৈতিকতার জায়গায় বোর্ড, প্রশাসক বলেন, খেলোয়াড় বলেন, সাংবাদিক বলেন, আমি যদি পুরো কমিউনিটি ধরি, আমরা ঠিক জায়গায় নেই। এবং একই সঙ্গে আপনারা যারা দর্শক আছেন, আপনারা একজন ক্রিকেটারকে যেভাবে আগেও সমালোচনা হতো, একসময় শুধু ভুয়া শুনতাম, এখন ধরেন যে ধরনের সমালোচনা হয়, আমি বললাম না, আমরা আমাদের ক্রিকেট কালচারটাকে, আমি নিজেকে ডেভেলপ করতে পারিনি, আমি আপনাকে বলছি যে আপনি ডেভেলপড হন নাই কেন, আপনি কেন ভালো কাজ করেন। আমি নিজেই তো ডেভেলপড, আমি আন্ডার ডেভেলপড, আমি দিন দিন আমি ক্ষয়ে যাচ্ছি, আমি বায়াসড হয়ে যাচ্ছি, আমি আরেকজনকে শত্রু মনে করছি। খেলার মাঠে কোনো শত্রু নাই, প্রতিপক্ষ থাকে ডিউরিং ম্যাচ টাইম। এরপরে দুদল গিয়ে একই সঙ্গে তারা চা খায়, কফি খায়, নাইট আউটে যায়। এটাই হলো খেলা, খেলার বিউটিটা এটা রাজনীতির মাঠ না। রাজনীতির মাঠেও মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা আশা করি, যাক সেটা নিয়ে আমরা যেহেতু খেলার অনুষ্ঠান না যাই, বাট আমি মনে করি যে আমি আমার জায়গা থেকেও খেলায় আমি প্রপার ইনপুটটা দিতে পারছি না। প্রশ্নটা অত্যন্ত ভালো যে আপনি যেটা বললেন, আমরা অ্যালাইনমেন্টটা এক জায়গায়, খেলার উন্নতিতে, কিন্তু যেহেতু ওনার ভুল ধরা আমার কাজ, আবার ভালো করলে প্রশংসা করা আমার কাজ, কিন্তু আমি যখন ওনার ভালো বলছি, উনি কিন্তু আমাকে ফোন করবে না। যখন এমন সমালোচনা করব, কল করে বলবো এটা আপনি কী লিখলেন, তারপর বলবে যে আপনি তো আমাকে দেখতে পারেন, আপনি তো অমুকের এজেন্ডা বাস্তবায়ন করছেন। গত কয়েক মাস ধরে তো আমি শুনি যে আমাদের একজন বিশেষ সংগঠক সাবেক, তিনি সব সাংবাদিকদের ব্লক করে দিয়েছেন। ব্লক করেন কীভাবে, যে তার একটা নিউজ শেয়ার করে ব্লক করে দেন। সো হয় কি, আমি সংগঠক, আপনারা সাংবাদিক আমার সমালোচনা করেছেন, যদি আমার মনে হয় যে আপনার সমালোচনাটা গ্রহণযোগ্য, আমি গ্রহণ করব। যদি মনে হয় যে এখানে তথ্যের ঘাটতি আছে, আমি আপনাকে কল করে আপনাকে বোঝাবো। জি, কারণ আপনি মিডিয়া, আপনাকে তো আমি ইগনোর করতে পারি না। ইগনোর করলে হবে কি, আমার বিরুদ্ধে সত্য মিথ্যা আরও অনেক বেশি রটনা হবে। জি, আমরা রফিকুল ইসলাম বাবু ছোট্ট করে উত্তরটা নিব আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে আমরা অ্যাডহক কমিটিতে আসার পরে এখন আমাদের মূল চ্যালেঞ্জ হয়ে গেছে দুতিনটে। একটি হলো নির্বাচনের কথা ইতিমধ্যে বলেছি, আরেকটি হলো আপকামিং নিউজিল্যান্ড ট্যুর, নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে, সেটা কিভাবে আমরা মোকাবেলা করব। একটা চ্যালেঞ্জিং বিষয় আছে বৃষ্টি, এইটার ব্যাপারে, এবং মানে তাদেরকে কিভাবে মানে বাংলাদেশ যদি হারাতে পারে, হয়তো আমাদের যে এই যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে একটা মানে ল্যাকিংস হয়ে গেছে বা আমাদের গুডউইলটা নষ্ট হয়েছে, সেটা পুনরুদ্ধার করার জন্য এটা একটি সুবর্ণ সুযোগ। ইনশাল্লাহ সেটা একটা চেষ্টা। আর আরেকটি আপনারা জানেন
যে ঘরোয়া লিগের খেলা একেবারে স্থবির হয়েছে, বন্ধ হয়ে আছে, সেটা কিভাবে চালু করা যায়, প্রিমিয়ার ডিভিশন, থার্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনের যে লিগগুলি অবৈধভাবে হয়েছে, থার্ড ডিভিশন যে লিগগুলি, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যে লিগের খেলা অবৈধভাবে, সব কিছু মিলে আমরা ইনশাল্লাহ আমাদের খেলোয়াড়দের মাঠে ফিরাতে চাই এবং এটাই আমাদের এখন মুখ্য উদ্দেশ্য। কারণ খেলোয়াড়রা যদি মাঠে না থাকে তাহলে এটা দেশের ক্ষতি, আলটিমেটলি দেশের ক্ষতি। খেলোয়াড়রা মানে ব্যক্তিগতভাবে অনেক লুজার হচ্ছে, তারা খেলতে পারছে না, তাদের পারফরমেন্সে ঘাটতি হবে, এইগুলি আমরা এখন দেখব। এবং আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে হয়তো স্বল্প সময়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ট্যালেন্ট খেলোয়াড় আছে, অর্থের অভাবে আসতে পারছে না, সেটার কিভাবে আমরা তুলে আনতে হয় সেই কাজগুলি এই স্বল্প সময়ের ভিতরে করার চেষ্টা করব। কারণ আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ক্রিয়া কার্ড দিয়েছেন, ট্যালেন্ট খেলোয়াড়দের আর্থিক সুবিধা দিচ্ছেন, মান্থলি একটি টাকা দিচ্ছেন, যাতে টাকার অভাবে কোনো খেলোয়াড় মানে মানে না মানে হারিয়ে না যায়, সেটার ব্যবস্থা উনি করছেন। এটা অনেক ভালো। আরও কিছু পরিকল্পনা আমরা ওই দিন দেখতে পেলাম, সেটা হলো আমাদের প্রত্যেকটা উপজেলায় ক্রীড়া শিক্ষা অফিসার নিয়োগ করা হবে, ক্লাস 4 থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এবং আপনারা দেখেন যে এখানে পাস ফেলের ব্যাপার আছে, কিন্তু মার্কিং সিস্টেম আছে। তো অনেক পরিকল্পনা গ্রহণ করা আছে, যেটা বাংলাদেশকে একটি সুষ্ঠু সবল জাতি গড়ার ক্ষেত্রে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা যে একটি প্রধান অস্ত্র, সেটা কিন্তু প্রমাণ করার জন্য এই সরকার বদ্ধপরিকর। সুতরাং আমাদের ছেলেরা যদি খেলাধুলায়, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা বিপথগামী হয়ে যায়। আপনারা দেখেছেন ইতিপূর্বে, আমরা দেখেছি গত মানে ফ্যাসিস্ট সরকারের সময় অনেক যুবকদের কিন্তু অন্য পথে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাদের হাতে অস্ত্র ছিল, মাদক ছিল, তারা কিন্তু খেলাধুলা অত সম্পৃক্ত হতো না। কিন্তু আমাদের প্রধান কাজ হবে এই ছেলেদেরকে তুলে আনা, তাদেরকে খেলাধুলা সম্পৃক্ত করা, এবং খেলাধুলা পড়ালেখার মাধ্যমে একটি জাতি, যুবক শ্রেণী দেশকে নেতৃত্বে আসতে পারবে। একটি দেশের নেতৃত্বে আসার ক্ষেত্রে তাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হলে খেলাধুলার বিকল্প কিছু নেই। আমরা চাই যে আমাদের দেশের এই যুবক শ্রেণীরা, ছাত্রছাত্রীরা যারা আছে, তারা যাতে বিপদগামী না হয়, তারা যাতে সঠিক পথে আসে, এটাই আমাদের আশা। আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা আপনারা 6 অক্টোবরের নির্বাচনটা করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন। শুধুমাত্র কি নীতিগত কারণে সরে দাঁড়িয়েছেন? যেমন গতকালকে একটা ভিডিও দেখছিলাম যেখানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন যে আপনাদেরও কিছু চাওয়া পাওয়া ছিল, কে পরিচালক হবেন, কে কোন পদ নেবেন, এসবের কারণে কি বনিবনা হয়নি? আমি ঠিক এটা বলবো না। আমরা চাই, আমি সবার কাছে প্রশ্ন করছি, আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন। যে এটা তো আপনারা চান, যে নির্বাচনটা 6 অক্টোবর হয়েছে অ্যাবসলিউটলি অবৈধ নির্বাচন হয়েছে, এবং অবৈধভাবে কেউ আসলে কিন্তু সাকসেসফুল কোনো দিনও হয় না। তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বাধার সম্মুখীন হয়েছে। সুতরাং আমরা যখন দেখলাম এই নির্বাচনটা ঘিরে একটার পর একটা অবৈধ সিদ্ধান্ত আসছে, একটার পর একটা অনিয়মের আশ্রয় নেওয়া হচ্ছে, তো সুতরাং আমরা তখন দেখলাম যে এখানে থাকা ঠিক হচ্ছে না, আমরা এখান থেকে সরে আসছি। সেখানে আমরা আরো কয়েকজনের কাছে যাচ্ছি, একদম উপরে তার কাছে যাই। আসসালামু আলাইকুম, আমি মাইশা রহমান, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে রফিকুল ইসলাম বাবু জনাব আপনার কাছে। আমি একটু নারী খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই। আমাদের অনেক প্রতিভাবান নারী খেলোয়াড়রা আছে যারা নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার কারণে তাদের পেশাগত কেরিয়ার চালিয়ে যেতে পারছে না। এবং সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা নিয়ে, নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বারবারই অনেক প্রশ্ন উঠেছে। তো এই অ্যাডহক কমিটি এই অল্প সময়ের মধ্যে নারীদের সুযোগ এবং নিরাপত্তা নিয়ে কি কাজ করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে? ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছে, তোমাকে ধন্যবাদ। একটি জিনিস আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, এই যে বাংলাদেশ এখন জাতীয় ক্রিকেট দল, সেই দলটা কিন্তু আমার হাত দিয়ে হয়েছে। আমি এটার ক্রিকেট বোর্ড থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের সমস্ত এই যে অংশগ্রহণ করা, তারা ইনিশিয়ালি খেলতে আসা, ঘর থেকে বের করা, এটার জন্য অনেক পরিশ্রম করে তাদেরকে বের করে এনেছি। এবং আলটিমেটলি তারা কিছুদিন প্রশিক্ষণ নেওয়ার পরে এসিসি টুর্নামেন্টে খেলতে যায়, এবং তারা সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, তো এয়ারপোর্টে যখন আমি তাদেরকে বিদায় দিতে যাই, তখন সাংবাদিকরা আমাকে কোশ্চেন করেছিল যে এই স্বল্প সময় প্র্যাকটিস করে তারা কী জন্য যাচ্ছে, কি করতে যাচ্ছে। তো আমি বলেছিলাম চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তখন আমাকে কিন্তু অনেকে পাগল বলেও আখ্যাত করছে, যে পাগলের প্রলাপ। ঠিক আছে, তো মেয়েরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে চ্যাম্পিয়ন হয়ে যে আমরাও পারি। সুতরাং ওই যে পথ চলা, তারপরে কিন্তু তারা পিছে তাকায়নি। কিন্তু ঘটনা হলো কিছুদিন পরেই
2008-09-এর পরেই কিন্তু আমাদের এই নারী ক্রিকেটাররা, যাদেরকে আমরা বীরাঙ্গনা বলি, এই নারী বীরাঙ্গনারা কিন্তু হেনস্থার শিকার হয়েছে। এটার তীব্র প্রতিবাদ আমি করেছিলাম এবং আমরা চাই যারা এই মানে তারা যাদের মাধ্যমে তারা নির্যাতিত হয়েছে, কলঙ্কিত হয়েছে, তাদের সুবিচার। এবং আমি বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে আমরা যদি কোনো সময় বোর্ডে আসতে পারি তাহলে এই বিচারগুলি আমরা ইনশাল্লাহ করব। আমরা নারীদের সুরক্ষা দিতে চাই, তাদেরকে আস্থায় আনতে চাই যে এখানে সেফ সাইডে থাকবে। এখন আমরা একটি উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ এই স্বল্প সময়ের ভিতরে, যে আমাদের যে নারী ক্রিকেটাররা আছে তাদের যে এখন আমাদের সিলেক্টর, কোচ, স্টাফ বা ম্যানেজমেন্টে যারা আছে সবাই হলো মেয়েরাই থাকবে, এরকম একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে ইনশাল্লাহ। ভাই আমি একটু এবং আমার কোচও একটা তো প্রশ্ন প্রয়োজনে আছে। বাইরে থেকে আনবো ইনশাল্লাহ। প্রথম হলো যে মেয়েদের ক্রিকেট পরিচালনায় কেন শুধু নারীদের লাগবে, মানে এটা এক ধরনের মানে একটা ক্লাসিফাই করা, আচ্ছা, মানে মেয়েদের সঙ্গে মেয়েরাই থাকবে এই মানসিকতা। বাবু আমি শেষ করি। ক্রিকেট বোর্ডে আমাদের সাবেক ক্যাপ্টেন নারী দলের, তার অভিযোগের প্রেক্ষিতে 300 পাতার একটা রিপোর্ট জমা হয়েছে, মাত্র একজনকে কনভিক্ট করা হয়েছে, মানে অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া গেছে, তাকে বিসিবির কোনো কর্মকাণ্ডে নেওয়া হবে না। বাট যে কোনো হ্যারাসমেন্ট, যে কোনো নির্যাতন, এগুলো তো ফৌজদারি অপরাধ। ইয়েস, এবং ওই রিপোর্টে আমরা শুনেছি, রিপোর্টটা আপনাদের কাছে আছে, এই রিপোর্টটা আপনি প্রকাশ করবেন কিনা এবং ফৌজদারি কনসিডারেশন নেবেন কিনা। আপনি নারী নিরাপত্তার কথা বলে যদি আপনি এগুলো লুকিয়ে রাখেন, 100% এই জিনিসটা আমি বলি, আপনাদের জানা উচিত এটা। এই ঘটনাগুলি কিন্তু এই 5ই আগস্টের পরে ক্রীড়া পরিষদ থেকে এই তদন্ত রিপোর্টের কপি কিন্তু এই জনাব আমিনুল ইসলাম বুলবুল বা অন্যরা যারা ছিল তাদের কাছে দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি তারা এই রিপোর্টটা কিন্তু টেবিলের নিচে রেখে দিয়েছিল। কাকে বাঁচাতে চেয়েছে জানি না, তবে যেই ধরনের অপরাধের কথা আমরা শুনতে পেরেছি এটার ফৌজদারি অপরাধ। ডেফিনেটলি এই রিপোর্ট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইনশাল্লাহ আমরা যদি বোর্ডে নির্বাচিত হয়ে আসি, এটা তো এখন যদি সুযোগ থাকে এগুলির বিচার ইনশাল্লাহ আমরা করব। কারণ আমাদের কষ্ট লাগে, খারাপ লাগে যে এই হায়নাদের মুখোশ উন্মোচিত হওয়া উচিত। জি, আমরা আরও একজনের কাছে যাচ্ছি। আমি ইউসুফ ইসলাম জীবন। তো আসলে আমার আপনার কাছে কোশ্চেন, প্রথমে আসবো আমি হাসনাত আবদুল্লাহর যে কথা মায়ের দোয়া ক্রিকেট টিম, তো এটাতে আমার অবশ্যই দ্বিমত আছে। কারণ ক্রিকেটটা আমরা গত 1.5 বছর ধরে কে চালাচ্ছে, কারা চালাচ্ছে আমরা তো জানি। হাসনাত আবদুল্লাহরই সহযোগী যে ক্রীড়ামন্ত্রী ছিল, তার ক্ষেত্রে আমরা ক্রিকেটে কতটা উন্নতি করতে পারছি। প্রথমত যে আমরা যে টি-20 ওয়ার্ল্ড কাপটা যে বর্জন করছি, এতে আসলে ক্ষতিটা কার হয়েছে? আবেগ দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো হ্যাঁ আমরা জিতছি, বাট আসলে লসটা কিন্তু আমাদের হয়েছে। ক্রিকেট আমরা দেখি হয়তো বিনোদন পাই, কিন্তু দেশের স্বার্থ যখন আসে তখন কিন্তু আসলে আমাদের দেশকে নিয়ে ভাবতে হয় কিভাবে আমরা ক্রিকেটটাকে দেশের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আমি মনে করি এখন যে বর্তমানে যে কমিটিটা আসছে তারা কিন্তু বারবারই বলতেছে 3 মাস থাকতেছে, নির্বাচন হবে, সুষ্ঠু একটা নির্বাচন, তারপর কিন্তু তাদের দায়িত্বটা ওই পর্যন্তই। তো এখন আমার কথা হচ্ছে যারা নির্বাচিত হবে তাদের উপর বড় দায়িত্ব, এখন যারা আছে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারি যে হ্যাঁ নির্বাচন যেহেতু হয় যাতে সুষ্ঠু হয়। কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু ক্রিকেটকে নিয়ে, সামনে কিভাবে আমরা ক্রিকেটটাকে উন্নতি করব আমাদের দেশের স্বার্থে, খেলোয়াড়দের, কারণ আমরা যেহেতু যদি খেলে কিছু করতে পারি তাহলে কিন্তু ওইটাই আমাদের অর্জন। এখন আমরা বর্জন করছি তার মানে এটা আমাদের কিছুই না। তো সেক্ষেত্রে আপনার এখন ইউনিক ব্যাপার কি, মানে আপনি খেলা যদি না খেলেন তাহলে ওই খেলা নিয়ে আলোচনা করার কিছু নাই। এটা হলো একদম যে কোনো কিছুর, আমি পরীক্ষা দিব না বলে আমি পাশ করব, মানে আমি পাশ করতে চাই কিন্তু আমি পরীক্ষা দিব না, বিষয়টা এরকম হয়ে যায়। ওই সময়ে আবেগ, আমি বলবো যে যারা আবেগাক্রান্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন আজকে তারা সিদ্ধান্তগুলো ডিজোন করছেন। খুবই আমরা এত দুর্ভাগা যে একটা গণ অভ্যুত্থানের পরে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম রাষ্ট্রীয়ভাবে, আমি অত দূর গেলাম না, ক্রীড়াঙ্গনে যারা দায়িত্বে ছিলেন তারা আজকে বলছেন এই সিদ্ধান্ত আমার না তার, আমার না তার। সাফারার কিন্তু ক্রিকেটার এবং ক্রিকেট, আর কেউ না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ক্রিকেট কোথায় এখন? যে বাংলাদেশ একটা ক্রিকেটিং নেশন যেখানে প্রত্যেক দিন বোর্ড সভাপতি চেঞ্জ হয়, বোর্ড ভাঙে। অথচ বাংলাদেশ ক্রিকেট দল দেখেন ওই অভ্যুত্থানের পরে পাকিস্তানের টেস্ট সিরিজ জিতেছে, ভালো কিন্তু অনেক কিছু আছে, পাকিস্তানকে হারিয়েছে, টানা 3টা টি-20 সিরিজ জিততে বাংলাদেশ দল যে একটা মানসিক অবস্থানে ছিল, টি-20তে আমাদের রেজাল্ট অত ভালো না বাংলাদেশের, সেই সময়টায় মেইন স্টেক হোল্ডার ক্রিকেটারদের ইগনোর করে একদম অনবহিত করে শুধু জানানোর জন্য সোনারগাঁয়ে ডেকে নিয়ে বলে দিলেন
এবং সেই দায় ক্রিকেটারদের মোটেও না। আমি ক্রিকেটারদের কাছে, আমি ওই সিস্টেমের অংশ হলে আমি করজোরে ক্ষমা চাইতাম তাদের ক্রিকেটারদের কাছে, যে তখন দায় হলো তৎকালীন ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন। আজকে অদ্ভুত ব্যাপার, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দুপক্ষই অস্বীকার করছে যে আমরা না, ওরা সিদ্ধান্ত নিয়েছে। এই অপরাধে তাদেরকে অ্যাকাউন্টেবল করা উচিত, যে তোমরা কেন এখন দায় এড়াচ্ছ। আমি খুবই আনফরচুনেট বাংলাদেশে। একটা অ্যাড করি, আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছেন যে আমরা বিশ্বকাপে কেন যাইনি সেটার একটি তদন্ত কমিটি করা হবে এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। কারণ এই আলটিমেটলি আমাদের ক্রিকেটেরই ক্ষতি হয়েছে, ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশবাসী বাংলাদেশের জামাল ছেলেরা কি পারফর্ম করে বিশ্বকাপে সেটার থেকে বঞ্চিত হয়েছে, সেটাও দেখার সুযোগ হয়। আরেকজন আপনি মুস্তাফিজকে অপমান করেছে সেটা বলছিলেন। মুস্তাফিজের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, মানে পেশাগত কারণে। সারা দেশ মুস্তাফিজকে নিয়ে উত্তাল হলো, একটা বড় সিদ্ধান্ত নিল। আপনি বোধহয় প্রশ্নটা করেছিলেন। মুস্তাফিজ কিন্তু অত্যন্ত নির্ভর ছিলেন। এখন যদি পেশাগতভাবে আমি মুস্তাফিজ হলে আমি চিন্তা করতাম আমার 9 কোটি টাকা, রাইট? 9 কোটি 20। সো আমাদের একজন সাবেক বোর্ড পরিচালক বলেছেন যে আসলে কি আমরা জানি মুস্তাফিজকে কি কারণে মানে দল থেকে বাদ দিয়েছে? মুস্তাফিজের এনওসিটা ছিল আফটার নিউজিল্যান্ড সিরিজ, ততদিন কে আর কোথায় যেত কেউ জানে। এটাই আরেকটা বিষয় হলো, ইন্টারেস্টিং বিষয় হলো, যখন আপনি নিলাম থেকে যখন একজন ক্রিকেটারকে কোনো একটা দল নেয়, সেই দল যদি সেই ক্রিকেটারকে পরে ফুল টাইমের জন্য ডিজোন করে, পেমেন্ট দিতে বাধ্য। সো আমি মুস্তাফিজ, আমি অবশ্যই নির্ভর থাকব। যদি আমি একদম কোট অ্যান্ড কোটে গেলাম না, আমি শিওর যে আপনারা বুঝতে পারছেন। সো এই মুস্তাফিজকে নিয়ে, আর একটা ডোমেস্টিক টুর্নামেন্ট আইপিএল, আমরা কি কমিউনিকেট করেছি, মানে ক্রিকেট বোর্ড কি কমিউনিকেট করেছিল যে মুস্তাফিজকে কেন নেওয়া হলো না? রিজনটা কি? মুস্তাফিজকে নেওয়া হলো না, ডিজোন করা হলো, পরদিন আমি বলে দিলাম বিশ্বকাপ খেলবো না। মানে ডিসিশনগুলো মনে হচ্ছিল যে আমার আগে থেকে নেয়া। অবশ্যই আমি প্রতিবাদ করব যে কেন মুস্তাফিজকে, সেটা বোর্ড টু বোর্ড, সেটা কিন্তু সরকারের ইস্যু না, যে একটা প্রাইভেট লিগ। যদি এমন হতো বাংলাদেশে ইন্ডিয়া সিরিজে বাংলাদেশ যাচ্ছে, সেখানে মুস্তাফিজ বা লিটনকে নেওয়া যাবে না এরকম বলছে, দেন আমরা রাষ্ট্রীয় ব্যাপার, এটা বোর্ডের সলভ করার কথা এই বিষয়টা। জি, জনাব সাইদুজ্জামান, একদম শেষের দিকে আমরা রয়েছি। আগের দুজন অধিনায়ক ছিলেন ফারুক আহমেদ, সাবেক 2 অধিনায়ক, আমিনুল ইসলাম বুলবুলের কথা বলতে পারি। বিসিবি থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়েই তাদেরকে যেতে হলো। নাও তামিম ইকবাল। সো খুব সংক্ষেপে জানতে চাই কেমন হতে পারে জার্নিটা। একটা হলো যে যেহেতু তার তীব্র সমালোচনা, যিনি সমালোচিত হন তীব্রভাবে হচ্ছেন, তিনি ট্রলড হচ্ছেন। আমি আশাবাদী এই কারণে, যেটা আমি শুরুতেই বলেছি, যারা অনেক সমালোচিত হন তারা বেটার পারফর্ম করতে চান, আর যারা প্রশংসায় গা ভাসিয়ে দেন, রিসেন্ট উদাহরণ হলো রিসেন্ট পাস্টে নাজমুল হাসান পাপন, তখন অনেক ভুল করেন। আপনি আমাকে প্রশংসিত করবেন, আমি লেট ব্যাক হয়ে যাব, আমি ভুল করব। যখন সমালোচিত হব তখন আমি আপনার সমালোচনা ভুল প্রমাণ করার চেষ্টা করব। দ্যাট ইজ আমার কাছে প্রবাবলি মনে হয় আমরা বেটার কিছু পেতে পারি, বাট আমি বলবো না যে তামিম ইকবাল হওয়াতেই বাংলাদেশ ক্রিকেট বদলে যাবে। বদলাতে পারলে সেটা উনাকেই বদলাতে হবে। রাইট, একই প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, আমরা আশা করছি সে অনেক মানে চেষ্টা করবে ভবিষ্যতে, কারণ এখন তো একটা স্বল্প সময়ের জন্য আসছি আমাদের অ্যাডহক কমিটি। তবে নির্বাচনের পরে সে হয়তো যদি নির্বাচন করে নির্বাচিত হয়, হয়তো আমরা দেশবাসী অনেক উপকৃত হবে এবং সে তার ওই মন মানসিকতা আমরা দেখেছি, কারণ বেশ কিছুদিন যাবত তার সাথে আমরা কথা বলছি এসব বিষয় নিয়ে। তার মানে ইচ্ছা দেশের ক্রিকেটকে আমূল পরিবর্তন করা, সেটার দিকে আমরা ইনশাল্লাহ সেটা আশা করছি, ইনশাল্লাহ তার কাছে সেটা আমরা পেতে পারি, কারণ তার ওই ডেডিকেশন, তার ইন্টিগ্রেশন সব কিছুই আছে এটা। দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ শিক্ষার্থীদেরও। এই ছিল আজকের RICL প্রেজেন্স মিট দ্য পিপল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একই সঙ্গে শুভরাত্রি।